অনন্যার বেশ খুশি খুশি লাগছে। সে গিয়ে বসার ঘরে উকি দিল, দেখলো প্রাণ মোবাইলের দিকে চেয়ে আছে। সে গিয়ে কিছুক্ষণ প্রাণের আশেপাশে ঘুর ঘুর করল। এ কি, সে চেয়েই দেখছে না অনন্যকে। অনন্যা এবার প্রাণকে ডাকলো। ভাইয়া শরবত খাবে, বানিয়ে দিই? প্রাণ এইবারও তাকালো না তার দিকে, মোবাইলের দিকে দৃষ্টি রেখে বলল, আরে পিচ্ছি, কেমন আছিস? সর্বরানটি আসার সাথে সাথেই দিয়েছে, আর খাবো না এখন। অনন্যা বেশ হতাশ হলো। সে এত কষ্ট করে কার জন্য শাড়ি পরলো, অথচ সে তাকিয়েই দেখছে না। একটু দেখলে কি হয়, এই যে তার মা তার কত তারিফ করছে, তাকে কি সুন্দর বলছে। এই সুন্দর এই প্রাণ পুরুষ না দেখলে যে বৃথা হওয়া যাবে। সে কিছুক্ষণ ওকে ঝুঁকি দিল প্রাণের মোবাইলের দিকে, কিন্তু প্রাণ তাকালো না। তাই সে আর কিছু না বলে চলে গেল নিজের রুমে। জেসমিন বেগম প্রাণের কাছে এসে বসলেন। বাবা, তুই তো এখন ফ্রি আছোস, একটু অনুকে মার্কেটে নিয়ে যেতে পারবি? একটা গিফট কিন্তু অনু, তার বান্ধবীর জন্মদিন। একা ছাড়বো না আজ। আকাশ ভার্সিটিতে, অন্য আর তোর আঙ্কেল হসপিটালে। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি নিয়ে যাচ্ছি এই পুচকিকে। জেসমিন বেগম নিশ্চিন্ত হলেন। ছেলেটাকে তার অনেক ভালো লাগে। সে ছোটবেলা থেকে দেখছে কত ভদ্র আর বিনয়ী, কোনো খারাপ অভ্যাস আর চোখে পড়েনি। অনন্যার এতক্ষণ মন খারাপ থাকলেও প্রাণের সাথে যাবে শুনে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। সে গিয়ে গাড়িতে বসলো আগে ভাগে প্রাণের পাশে। সে প্রাণকে ডাক দিয়ে বলল, ভাইয়া দেখো তো, আমার লিপস্টিক নষ্ট হয়ে গিয়েছে নাকি? এইবার প্রাণ চাইলো, কিন্তু কিছু বলল না। সে দৃষ্টিতে কি ছিল জানা নেই। কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি চালাতে মনোযোগ দিল প্রাণ। কিন্তু এইটুকু তাকানোতে অনন্যা ব্যাপক লজ্জা পাচ্ছে। ইস, তার গাল দুটো যে লাল হয়ে যাচ্ছে। প্রাণ এবার মুখ খুলল। কি রে, প্রেম টেম করে বেড়াচ্ছিস নাকি রে? দেখে তো তাই মনে হয়। আবার কেমন যেন তোর গালটাল একদম লাল হয়ে যাচ্ছে, ব্যাপার কি রে? অনন্যার এবার মুখ চুপসে গেল। সে প্রেম করে বেড়ালো কবে? এই মানুষটা ছাড়া সে কি আর কারো কথা ভাবতে পারে? উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। কিছুক্ষণ পরে গুনগুন করে অভিমানী গলায় গাইল, তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়? দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়। প্রাণ মুচকি হাসলো। সেও এলোমেলো কণ্ঠে আওড়ালো, তুলনাহীনা জলের কিনার, তুলনাহীনা জলের কিনার, খয়েরি কুড়ির ফুল সূর্যের খুঁজে বেড়ায়। অনন্যা যেন খুশিতে বিহ্বল হলো, সেই সাথে অবাক। চমৎকার গায়ে তার প্রাণ সখা। মুখে চলে এলো এক টুকরো হাসি। জানালার বাইরে তাকালো এবার। সব যেন মুহূর্তেই পাল্টে গেল। সব এত সুন্দর লাগছে কেন তার কাছে? এই মুহূর্তটা থমকে যাক। মানুষ প্রেমে পড়লে তার সব কিছুতেই ভালো লাগে। তার মনে শতরঙ্গা প্রজাপতিরা উড়ে বেড়ায়, যেমনটা অনন্যার মনে উড়ে বেড়াচ্ছে এখন। প্রাণের মনে কি চলছে কে জানে। সে কি আদৌ এই আবেগপূর্ণ কিশোরীর মন বুঝতে পারছে, নাকি বুঝেও চুপ থাকছে উপযুক্ত সময়ের আশায়? মানুষের মন বোঝা বড্ড মুশকিল। মার্কেটের সামনে আসতে অনন্যাকে প্রাণ নামতে বলে। অনন্যাকে একটা ফুলদানি পছন্দ করে দেয় বান্ধবীকে গিফট হিসেবে দিতে। কিন্তু গিফট কিনা শেষ হতে অনন্যার শাড়ির কুচি ধরেই দিল দৌড় এক টেডি বিয়ারের দোকানের দিকে। প্রাণ মাথায় হাত দিয়ে বলে, এই মেয়ের নাকি বড় হয়েছে, এখন ওই বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিল। এই উনু দাঁড়া, আর দৌড়াবি না। যা দরকার আমারে বল, তাও দৌড়াবেস না। তোর কিছু হইলে তোর ভাই মরে বাস দিবে। প্রাণও হাতে গিফট নিয়ে অনন্যার পেছনে দৌড়। প্রাণ দোকানে গিয়ে দেখে অনন্যা একদমই বাচ্চাদের মতোই এই পুতুল সেই পুতুল দেখছে, আর মুখে হাসির ফোয়ারা। প্রাণ এগিয়ে গিয়ে একটা টেডি বিয়ার পছন্দ করলো। সেটা অনন্যাকে দেখাতেই তারও বেশ পছন্দ হলো। প্রাণ নিজে অনন্যাকে টেডি বিয়ার কিনে দিল। অনন্যা টেডি বিয়ারটা পেয়ে বেশ খুশি হলো। খুশির ঠেলায় প্রাণকে জড়িয়ে ধরে বলে ওঠে, মেনি মেনি থ্যাঙ্কস প্রাণ ভাইয়া, আমাকে মোটেও বাচ্চা ভাববেন না। আর 1 বছর পরে আমি প্রাপ্তবয়স্ক হয়ে যাব। এই টেডি বিয়ার গুলোর প্রতি আমার ভীষণ দুর্বলতা আছে, তাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম একটু। প্রাণের যেন শ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। অনন্যাকে গা থেকে সরিয়েই বলে, হইছে হইছে, মরে ছাড়ি দে। অনন্যার বিষয়টা বেশ মজা লাগলো। প্রাণ ভাইয়া কি তবে লজ্জা পাচ্ছে? সে গা দুলিয়ে হাসে। আজকের দিনটি তার জীবনের তার আজীবন মনে থাকবে।
আজমির চৌধুরী বেশ সিরিয়াস ভঙ্গিতে সোফায় বসে আছে। প্রাণ তার অপর পাশে মুখোমুখি বসে আছে। প্রাণ, আমি তোমাকে আমার ছেলের মতো স্নেহ করি। অরণ্যের বেস্ট ফ্রেন্ড তুমি। তার উপর মানুষের মন অন্যদের তুলনায় বেশ ভালোই বুঝো। তাই আমি আশা করছি আমি তোমার থেকে নির্ভুল তথ্য পাবো। প্রাণ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অরণ্য কি যেন সবসময় চিন্তা করে, নিজেকে ব্যস্ত রাখতে চায়। বিয়ের কথা উঠলেই এড়িয়ে চলে। সে আজকাল অতিমাত্রায় ধূমপান করে। এইভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বে। সে আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তুমি তার বন্ধু, কিছু একটা করো। প্রাণ নীরবে তপ্ত শ্বাস ফেলে। আমি চেষ্টা করব আঙ্কেল, আমার উপর বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। অরণ্যকে কিছুদিন নিজের মতো ছেড়ে দিন। তার নিজেকে বোঝা প্রয়োজন, জানা প্রয়োজন। যেই দিন পড়বে সেই দিনই সব ঠিক হয়ে যাবে, দেখে নিয়েন। আর অরণ্যের বিয়ে খুব শীঘ্রই হবে, সময়ের অপেক্ষা মাত্র। প্রায় এক সপ্তাহ কেটে যায়। এইদিকে কাল থেকে পরীক্ষা শুরু। ছায়া পড়াশোনায় বেশ মনোযোগী। আশেপাশে তাকানোর সুযোগ কই তার। একদিকে নীলা হাই হুতাশ করছে, পড়াশোনায় মন কই তার। সে তো সবসময় আড্ডা দেওয়া, ঘুরোঘুরি, গল্প গুজব নিয়েই মতে থাকে। শুধু পরীক্ষা কাছে আসলেই তার যত চিন্তা শুরু। পরীক্ষা ব্যবস্থাটা না থাকলে বোধহয় ভালো হতো। ছায়া 2 কাপ দুধ চা বানালো বেশ মজা করে, একটা তার নিজের জন্য আর একটা নীলার জন্য। নীলা তার হাতের দুধ চা বেশ পছন্দ করে। ছায়া নীলার রুমে গিয়ে নীলার টেবিলে চা রাখলো। নীলা টেবিলে বইয়ের ভাঁজে মাথা রেখে ঝিমুচ্ছে। ছায়া মুচকি হাসে, মেয়েটা পারেও বটে। ছায়া আস্তে করে নীলাকে ডাকলো। নীলা হকচকিয়ে উঠল। এই রে, সকাল হয়ে গেল। আমার আরো অনেকগুলো চ্যাপ্টার বাকি ছায়ু। কি হবে রে আমার? ছায়া এবার বেশ জোরেই হেসে দিল, নীলার মাথায় চাটি মেরে বলে। সকাল হয়নি, এখন মাত্র 10টা বাজে। এই নে তোর প্রিয় চা। চা খেয়ে শরীরটা চাঙ্গা করতো, দেখবি ঘুম জানালা দিয়ে পালাবে। নীলা হাফ ছেড়ে বাঁচলো। সন্ধ্যার পর থেকে সে ঝিমোচ্ছে। পড়া কিছুতেই হয়নি ভালো করে। না, এইবার একটু সিরিয়াস হওয়া উচিত। ছায়া নিজের রুমে গেল নিজের চাটা হাতে নিয়ে। পড়ার টেবিলে যে না বসবে তখনই মোবাইল বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে বাবার নামটা জলজল করছে। ছায়া ফোনটা রিসিভ করে কানে ধরল। কেমন আছো মামুনি? ভালো আছো? শরীর ঠিক আছে? ছায়া নিঃশব্দে হাসে। বাবা তাকে খুব ভালোবাসে, সেটা সে জানে। আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছি আমরা। কাল থেকে তোমার পরীক্ষা শুরু। ভালো করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিও, কেমন? আর ঠিক মতো খেয়ে নিও। এই নাও, তোমার মা কথা বলবে। পরীক্ষা যাতে ভালো হয়, আর পরীক্ষার হলে যাওয়ার আগে ডিম সেদ্ধ অবশ্যই খাবে, আর নিজের খেয়াল রেখো। মীরা বেগম বেশ চিন্তিত হয়ে বলে উঠলেন। ছায়া তাদের সবাইকে আশ্বস্ত করে। আমি খেয়ে নিব, তোমরা নিজের খেয়াল রাখো। আর রজিকে এত বকাবকি করো না, এত চাপ দিও না। পড়াশোনা নিয়ে এত চাপাচাপি করা ঠিক হবে না। কাল পরীক্ষা, তাই তোমরা আজ এত ভালোবাসা দেখাচ্ছ আমাকে, বুঝতে পারছি। কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলল মাকে। আমাদের ভালোবাসা কখনোই বুঝবে না তুমি। মীরা বেগম বেশ উচ্চ স্বরে বললেন। আর কোনো কথা হলো না। ছায়া ফোনটা রেখে দিল। তার এখন আর পড়তে ভালো লাগছে না। এখন সে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকবে। তার ঠিক 15 মিনিট পর উঠে পড়বে। মোবাইলের মেসেজ টোন বেজে ওঠে তখনই। ছায়ার মেসেজটা ওপেন করতে মন চাইলো না। চোখ বন্ধ করেই পড়ে থাকলো। সকাল 6:30। নীলা বেঘরে ঘুমাচ্ছে। মেয়েটা কত ঘুমায়, পরীক্ষা আসলে ঘুম দ্বিগুণ বেড়ে যায়। ছায়া ডেকে তুলল নীলাকে। ঘুম হয়েছে মহারানী? এইবার যে উঠতে হয়। নীলা উঠলো, ঠোঁট ফুলালো। আর একটু ঘুমালে কি হয়। নীলা উঠে ফ্রেশ হয়ে পড়ায় বসলো। এইদিকে ছায়ার পড়া প্রায় শেষের দিকে। সে উঠে ঝটপট নুডলস রান্না করে ফেলল দুজনের জন্য। ব্রেকফাস্ট করে মোবাইল হাতে নিতেই দেখে আননোন নাম্বার থেকে মেসেজ। সে ওপেন করলো। মিস ছায়া, কাল থেকে এক্সাম, তাই এত রাত জেগে পড়বেন না। সারা বছর পড়েছেনই, একদিন রাতে পড়ে বিদ্যাসাগর হয়ে যাবেন না। পর্যাপ্ত গ্লুকোজ আর মিনারেল জাতীয় খাবার খাবেন। ছায়া বুঝলো এটা কে পাঠিয়েছে, কিন্তু রিপ্লাই দেবার প্রয়োজন বোধ করলো না। খাবার খেয়ে রেডি হয়ে গেল আর প্রয়োজনীয় সব গুছিয়ে ফেললো। নীলা আর ছায়া বের হয়ে গেল এক্সামের উদ্দেশ্যে। রাস্তায় বিজয় দাঁড়িয়েছিল। ছায়া নীলাকে দেখে মুচকি হেসে বলল। কেমন আছো আপুরা? আজ থেকে বুঝি পরীক্ষা শুরু? ছায়া আর নীলা সম্মতি জানালো। নীলা জিজ্ঞেস করল। হ্যাঁ বিজয়, আজ আমাদের পরীক্ষা শুরু। তোমার পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা ভালোই চলছে। এই তো
সামনেই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা। আঙ্কেল আন্টি ভালো আছে? রিফা আপুর কি অবস্থা? ছায়া জানতে চাইলো বেশ সাবলীল ভাবেই। আম্মা আব্বা ভালোই আছে, আর রিফা আপুও বেশ ভালো আছে। উত্তর দিয়েই বিজয় রিক্সা ডেকে আনলো আর ছায়া নীলাকে সাবধানে পৌঁছে দিতে বলল। ছেলেটা আজকালকার যুগের মতো না, বেশ ভদ্র। এই বয়সী ছেলেমেয়েরা কতটা অশান্ত আর বেপরোয়া হয়, কিন্তু সেই জায়গায় ছেলেটা বেশ মার্জিত। মেডিকেল কলেজের সামনে নামতে অরণ্যের মুখোমুখি হয় ছায়া। অরণ্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। নীলা সালাম দিলেও ছায়া তাকালো না অব্দি অরণ্যের দিকে। ছায়া নিজের পরীক্ষার হলে চলে গেল। প্রথম বর্ষের স্টুডেন্টদের সাথে তাদের সিট পড়েছে। ছায়ার সিট পড়েছে বাম দিকে, সাবির শাড়ির সাইডের দিকে। নীলার সিট পড়েছে ছায়ার থেকে 2 বেঞ্চ পেছনে, আর মেঘা পড়েছে মাঝের সারিতে। পরীক্ষা শুরু হলো। ছায়া বেশ শান্তভাবে পরীক্ষা দিল। নীলাকে আর মেঘাকেও একটু হেল্প করলো, যতটুকু করা যায় আর কি। কেমন হয়েছে রে তোদের পরীক্ষা? দাঁত কেলে জিজ্ঞেস করলো মেঘা। হি হি হি, আমি তো ভেবেছি আজই আমার কেল্লাফতি, কিন্তু বেঁচে গেলাম। নীলাও হাসতে হাসতে জবাব দিল। এইদিকে ছায়াও আজ বেশ হাসি খুশি। পরীক্ষা আজ তারও বেশ ভালো হয়েছে। তোরা তো দেখছি ফাটিয়ে দিয়েছিস মেঘা আর নীলা। আজ কিন্তু প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। এই শোন না, আমার একটা বই লাগবে, লাইব্রেরিতে যাব। তোরা একটু অপেক্ষা কর মাঠে, আজ একসাথে ফুচকা খেতে যাব আমরা, পরীক্ষা ভালো হবার খুশিতে। নীলা জোরে লাফিয়ে উঠলো ইয়াহু বলে, আর মেঘা তো ছায়াকে জড়িয়েই ধরলো। কতদিন পর আজ ছায়া হাসছে, আবার নিচ থেকে ঘুরতে যেতে চাইছে। আজ ট্রিট আমি দিচ্ছি গাইস, তোদের দুলাভাই এসেছে লন্ডন থেকে। একটু লাজুক হেসে কথাটি বলল মেঘা। ছায়া আর মেঘা চোখ বড় বড় করে ফেললো। দুজনেই উচ্চ স্বরে বলে উঠল, দুলা ভাইয়া। এই মেঘা, তোর বিয়ে হবিল কবি? মেঘা এবার ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, আরে বান্ধবীর বিএফকে তো দুলাভাই যাকে, জানোস না হারামিগুলা। নীলা আর ছায়া গা দুলিয়ে হাসলো। হাসতে হাসতে দুজনেই শেষ। ছায়া লাইব্রেরির দিকে পা বাড়ালো, আর নীলা মেঘা মাঠের দিকে। লাইব্রেরিতে আজ তেমন কেউ নেই, সবারই পরীক্ষা চলছে, তাই লাইব্রেরির দিকে তেমন কেউই আসেনি। লাইব্রেরির ভিতরে একজন বই খুঁজছিল, সেটা কে ছায়া দেখার ইচ্ছা পোষণ করেনি। ছায়া একটা বই খুঁজছিল, সেই বইটা একটু পেছনের সারিতেই লাইব্রেরির ভিতরের দিকে। একটা বইয়ের বেশ কিছু অংশ তার ছিঁড়ে গিয়েছে বলতে কেউ ছিঁড়ে ফেলেছে। সেই বইটাই লাগবে। ছায়া খুঁজতে খুঁজতে অনুভব করলো কেউ ছায়ার পিছনে আছে। সে আর কাছে আসছে ধীরে ধীরে। ছায়া পেছনেই ঘুরবে সেই মুহূর্তে কেউ তার গা ঘেঁষে দাঁড়ালো। তার গা থেকে কড়া ম্যান পারফিউমের ঘ্রাণ আসছে। ছায়ার কেমন জানি লাগছে। ছায়ার পিঠে গিয়ে ঠেকলো লোকটির সুঠাম বক্ষে। লোকটির উষ্ণ নিঃশ্বাস ছায়ার কাঁধে আছড়ে পড়ছে। ছায়া শিউরে উঠেছে। তখনই কানে আসে, আপনার মোবাইল কোথায় মিস? ছায়ার বুক ধক করে ওঠে। অরণ্য একটা বই তাক থেকে বের করলো ছায়ার মাথার উপর দিক দিয়ে, আর সেটা ছায়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, কাল তো এই সাবজেক্টের পরীক্ষা, নিশ্চয়ই এই বইটাই খুঁজছিলেন, দেখুন তো। এইটা বলে অরণ্য সরে যায়। ছায়া হাফ ছাড়ে, তার দমটা এখনই বের হয়ে যেত। ঘটনাটি খুব দ্রুত হয়ে যায়, যার জন্য ছায়ার রিয়েকশন দেওয়ার সময় পায়নি। এবার ছায়া পিছনে ফিরে রয়ে শোয়ে অরণ্যের দিকে তাকায়। তার শরীর কিঞ্চিত কাঁপছে। সে দেখলো এই বইটাই খুঁজছিল সে এতক্ষণ, আর মনে মনে অরণ্যের বেশ তারিফ করলো যে অরণ্যের সিক্স সেন্স খুবই ভালো। অরণ্য এইবার ছায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়।